This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। শুরুতেই আমাদের বিগ বলে দেখে নিন দিনে টপ 10 ব্রেকিং। লক্ষ্য রাখুন, বিগ বলে লক্ষ্য রাখুন। ফার্স্ট ব্রেকিং, মোদি রাজনাথ অজিত ডোভালের হাই ভোল্টেজ মিটিং, 30 মিনিটের মিটিং হয়েছে। ব্রেকিং নাম্বার 2 নম্বর ব্রেকিং, ভারতের ভয়ে পাক সেনায় গণ ইস্তফা। এখনো পর্যন্ত 250 জন অফিসার আর 1200-র বেশি সাধারণ জওয়ান। 3 নম্বর ব্রেকিং, পাকিস্তানের সুরেই নিরপেক্ষ তদন্ত দাবি করছে বেইজিং বা চীন, পাকিস্তানের সুরে সুর মিলিয়ে। 4 নম্বর ব্রেকিং, টপ 10-এ 4 নম্বর ব্রেকিং, ঘর জ্বলছে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে, নিহত 7। ব্রেকিং নাম্বার 5, পাক তালিবান বিদ্রোহীদের সঙ্গে সংঘাত পাক সেনার, রক্তক্ষয়ী সংঘাত চলছে। ব্রেকিং নাম্বার 6, ডিল বা চুক্তি চূড়ান্ত, ফ্রান্স থেকে আসছে 26টি মেরিন রাফাল, ভারত কিনছে ফ্রান্স থেকে 26টি মেরিন রাফাল। 7 নম্বর ব্রেকিং, ভারতের সঙ্গে টক্কর নয়, শাহবাজ শরীফকে বললেন তাঁরই দাদা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। নওয়াজ শরীফের অভিজ্ঞতা আছে কার্গিল যুদ্ধে, ভাইকে বোঝাচ্ছেন। 8 নম্বর ব্রেকিং, দেখুন পহেলগাঁওয়ে AK-47 M4 রাইফেলে হত্যাকাণ্ড, এটা একবারে লেটেস্ট ইনফরমেশন, আজকেই জানা গেছে। ব্রেকিং নাম্বার 9, বিগ বলে দেখুন গাছ থেকে ঘটনার ভিডিওগ্রাফি ফটোগ্রাফারের, একজন সাহসী ফটোগ্রাফার স্থানীয় গাছে উঠে পড়ে ঘটনার ভিডিওগ্রাফি করেছিলেন, মোবাইল কেড়ে নেওয়ার ভিডিওগ্রাফি। লাস্ট ব্রেকিং, হামলার আগে স্যাটেলাইট ফোনে করাচিতে যোগাযোগ। এই যে পাকিস্তান বড় বড় কথা বলছে নিরপেক্ষ তদন্ত হোক, এই তার নমুনা। দেখুন হামলার আগে স্যাটেলাইট ফোনে করাচিতে যোগাযোগ, কাদের সঙ্গে যোগাযোগ করেছিল সেই দুশমনরা, ভারতের দুশমনরা কাদের সঙ্গে যোগাযোগ করেছিল, এই সূত্র ধরে গোয়েন্দা তদন্ত এগোচ্ছে এবং ভারতের গোয়েন্দা তদন্ত এগোচ্ছে। দেখলেন সারাদিনের টপ 10 ব্রেকিং। দীঘা মানে নিখাদ আমোদ প্রমোদ, নিখাদ মনোরঞ্জনের একটা জায়গা। দীঘা বললেই আপনার চোখের সামনে ভেসে উঠবে জগন্নাথ মন্দির। দীঘার সমুদ্র সৈকতকে গোয়া বানাতে চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দুধের স্বাদ কি ঘোলে মেটে বলুন? আর একটা গোয়া শেষ পর্যন্ত হয়নি, ঠিক যেমন কলকাতা লন্ডন হয়নি। তবে দীঘাকে সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৈকতে সৌন্দর্যের কোনো খামতি নেই। বাঙালির সেই সৈকত শহরই এবার শ্রীক্ষেত্র, বাঙালির পুরী। জগন্নাথ মন্দিরও দর্শন হবে, আবার সৈকতে বসে ঢেউ গোনাও হবে, আবার সমুদ্র স্নানও হবে। অর্থাৎ বিনোদন এবং আধ্যাত্মিক ভ্রমণ দুটোই একসঙ্গে হবে। জলকেলি, যিনি পুণ্যার্থী তিনিই পর্যটক। পুরীর মতোই সোজা কথায় আধ্যাত্মিকতার টানে পর্যটনের বিকাশ দীঘায়। দীঘা বলতে আপনার চোখের সামনে কোন ছবিগুলো আগে ফুটে উঠত? সমুদ্র, বালুতট, ঝাউবন, বোল্ডার। আর এবার নিঃসন্দেহে দীঘা বললেই আপনার চোখের সামনে ভেসে উঠবে জগন্নাথ মন্দির। দেখুন, হয়তো আপনি দুদিনের ছুটি পেয়েছেন, দূরে কোথাও যেতে হবে, পকেট পারমিট করছে না, কিংবা সময়টাও নেই খুব একটা হাতে, ব্যাগটা গোছালেন, পিঠে নিলেন, সোজা দীঘা। হয়েছে তো আপনার সঙ্গে, তাই না? অনেকের সঙ্গেই হয়েছে। এই দীঘা মানেই নিখাদ আমোদ প্রমোদ, নিখাদ মনোরঞ্জনের একটা জায়গা, ইয়ং জেনারেশনের ভিড়। আচ্ছা, সেই দীঘা এবার জগন্নাথ মন্দির। কোথাও কি তাহলে দীঘার সঙ্গে আধ্যাত্মিকতার একটা সম্পর্ক তৈরি হতে চলেছে বা হয়ে গেছে? This is one more tourist spot added to it, to দীঘা। মুখ্যমন্ত্রী অনেক আগেই বলেছিলেন গোয়া করবেন, সেটা একটা গোয়া একটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র, সেখানে এখানে অতিরিক্ত একটা মাত্রা যোগ হলো জগন্নাথ ধাম। And I hope I will visit again. এবার বাংলায় জগন্নাথ মন্দির দেখতেই তো হবেই, অবশ্যই দেখতে হবে। কিছুটা ভিড় বাড়বে, কিছুটা ব্যবসা হবে মানুষের। হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা, মাঝে শুধু মঙ্গলবারটা রয়েছে, চলছে উল্টো গুনতি মানে কাউন্টডাউন।
বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটন করবেন। সোমবার দুপুরেই কাপ্টারে দীঘা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন রাজ্যের 3 মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুজিত বসু। সেখানে রয়েছেন রাজ্য পুলিশের সর্বময় কর্তা ডিজি রাজীব কুমার। নবনির্মিত জগন্নাথ মন্দির দেখেছেন তারা, ঘুরে দেখেছেন প্রস্তুতির খুঁটিনাটি। তার ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, দীঘায় এবার আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে। জগন্নাথের টানে শত শত ভক্ত এখানে আসবেন, মিলে যাবে আধ্যাত্মিকতা এবং বিনোদনের পর্যটন। মানে ওই শুরুতেই বলছিলাম, আধ্যাত্মিকতার টানে পর্যটনের বিকাশ। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রে লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, দিকটাকে নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে। আধ্যাত্মিকতা আর পর্যটনের মেলবন্ধনে সৈকত নগরীতে এখন সাজো সাজো রব, একটা নতুন মেজাজ। মাঙ্গলিক সানাইয়ের সুরে মুখরিত দীঘা। মুখ্যমন্ত্রীও পৌঁছে গিয়েছেন। মহাযজ্ঞ মঙ্গলবার 2 কুইন্টাল ঘি, 100 কুইন্টাল আম ও বেলকাঠ পোড়ানো হবে মহাযজ্ঞে। মহাযজ্ঞের জন্য তৈরি হচ্ছে পেঁড়া, খাজা, গজা, রসগোল্লা। পুরীর মন্দির থেকে 57 জন জগন্নাথ দেবের সেবক এসেছেন। ইসকন থেকে এসেছেন 17 জন সাধু। তবে পুরীর আচার মেনে হোমযজ্ঞ রবিবার থেকেই চলছে। বুধবার জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। ভগবানকে একটা মেটাল হতে পারে, গোল্ড ওয়্যার, না হলে সিলভার ওয়্যার, না হলে কপার ওয়্যার। ওটা ভগবানকে বেঁধে যিনি পুরোহিত যজ্ঞশালাতে বসেন ওনার কোমরে বাঁধা থাকে। তারপরে আহ্বান হয়, আগে ঘট স্থাপিত হয়, তারপরে কুণ্ড, তারপরে প্রতিবিম্ব করে ভগবানকে স্থাপনা হবে। তারপরে সিনিয়র যে আমাদের প্রিস্ট থাকেন, সব থেকে সিনিয়র, ওরা গিয়ে ভগবানকে কুশাগ্রাগ থেকে প্রত্যেক অঙ্গকে টাচ করবেন, অভিমন্ত্রিত করবেন। ভগবানের চোখটা বন্ধ থাকে এই সময়। তারপরে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। বুধবার বিকেলেই দ্বারোদ্ঘাটন, উদ্বোধনী অনুষ্ঠান তদারকি করতে সোমবার দুপুরে দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, উনি বললেন কি সাধারণ মানুষের ভেতরে আসতে পারে, ওটা ব্যবস্থা করা হোক। আর প্রিপারেশনটা দেখলেন কি কীরকম চলছে। তো ন্যাচুরালি এটা খুব ভালো হয়েছে, এরকম খুব ভালো কাজ করেছে। তো ওটাই লাস্ট মিনিট প্রিপারেশন ম্যাডাম দেখলেন। পুরীর মতো দীঘার মূল মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 4টি দ্বার। মন্দিরের সিংহদ্বারের সামনে রয়েছে কালো রঙের অরুণ স্তম্ভ। 34 ফুট লম্বা 18 মুখী এই অরুণ স্তম্ভ। সিংহদ্বারে ঢুকলেই পুরীর মতোই সোজাসুজি জগন্নাথের মূর্তির দর্শন পাওয়া যাবে। পূর্ব দিকে মন্দিরের প্রধান প্রবেশদ্বার বা সিংহদ্বারের বিপরীতে থাকছে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার। গর্ভগৃহে মূল মন্দিরের সিংহাসনে থাকবে পাথরের তৈরি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। তবে পুজো হবে নিম কাঠের তৈরি মূর্তিতে। জগন্নাথের ভোগ রান্নার জন্য থাকছে আলাদা ভোগশালা। মন্দির তৈরি হয়েছে রাজস্থান থেকে আনানো গোলাপি বেলে পাথরে। পুরীর মতোই প্রতিদিন মন্দিরের চূড়ায় ধ্বজা পরিবর্তন করা হবে নিয়ম মেনে। এর জন্য পুরীর মন্দির থেকে দক্ষ লোকজনও এসেছেন। পুরী হলো 12 মাসে 13 যাত্রা, সব জিনিস এখানে করা সম্ভব না। তো মেন হচ্ছে পুরীর জিনিস হলো সেপারেট। তাই জন্য এখানে যেটা একটা অত বড় স্টেপ নিয়ে, প্রভুকে নিয়ে জগন্নাথকে একটা অত বড় মন্দির, কম দিনে আমার সঙ্গে আলোচনা হয়েছিল। তারপরে হঠাৎ প্রভুর জন্য ওনার একটা ইচ্ছাশক্তি ছিল, তো নিশ্চিন্তভাবে জগন্নাথ এখানে বসবেন, আপনারা সবাই থাকবেন। উৎসবের আবহেই নিরাপত্তার ঘেরাটোপে দীঘার মন্দির। আশেপাশের জেলা থেকেও আনা হয়েছে পুলিশ কর্মী। মন্দির সংলগ্ন জাতীয় সড়কে আজ থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পিন্টু ভট্টাচার্যের একটা বিখ্যাত গান, রোমান্টিক গান, জানেন তো? চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়ায়। আমি জানি না আপনার মনে পড়লো কিনা গানটা। দীঘার সঙ্গে এই গানটা ওতপ্রোতভাবে জড়িত, অন্তত রোম্যান্টিক বাঙালির কাছে। যদিও এখন অন্য কথা বলবো, এই মন্দির ঘিরে সুর চড়িয়েছেন পদ্ম শিবিরের নেতারা। শুভেন্দু থেকে সুকান্ত কেউই এই মন্দিরকে মন্দিরও বলছেন না, ধামও বলছেন না।
চাপানুতরে বঙ্গ রাজনীতির স্বর একেবারে সপ্তকে। এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা। জগন্নাথ ধাম, ধাম মানে হচ্ছে আবাস। ঠাকুরকে, ঈশ্বরকে যদি আমি আহ্বান করি, আমি ভক্তি ভরে, আমার শরীরেও থাকতে পারে। স্বামী বিবেকানন্দ বলেছেন মানুষের হৃদয়ে ঈশ্বর দেবতা আছে, তাই উনি কটাক্ষ করছেন ধামকে। এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার, ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতার 2 নম্বরই ধরা পড়বে। তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেনি। আমার মনে হয় উনি ধাম সম্পর্কে কিছু তেমন করে ঠিক বলতে পারেননি। মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না, তাই শুধু জগন্নাথ ধাম লিখে ছেড়ে দিয়েছে। এই উদ্বোধনে বিজেপি জ্বলছে, তার কারণ হচ্ছে ওরা তো মেকি হিন্দু, ভেজাল হিন্দু। পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ছাড়া সকলের প্রবেশ নিষেধ। বুধবার যদি হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে তার ছবি মার্ক করে আমি ছাড়বো সোশ্যাল মিডিয়াতে। কোনো তুলনা করা হচ্ছে না, পুরীর সাথে কোনো তুলনা করা হচ্ছে না যে এটা আমরা পুরীর একটা, ওটা 1000 বছর আগেকার স্বতন্ত্র। কোনো প্রকৃত হিন্দু জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হচ্ছে সেটাকে বয়কট করা, সেটা নিয়ে নানা ধরনের বক্রোক্তি করা, এটা কি সম্ভব বলুন? সৈকতে উঠেছে ধর্মের ঢেউ। দেখতেই পাচ্ছেন বঙ্গ রাজনীতির ধর্মযুদ্ধে রাম ভার্সেস জগন্নাথ। যিনি বিষ্ণু তিনি রাম, দুই অবতার। যিনি বিষ্ণু তিনি জগন্নাথ। বিষ্ণু কি এবার বাংলার রাজনীতিতেও লীলা দেখাবেন? বিজেপির হিন্দুত্বের রাজনীতিতে তাহলে মাথা গলিয়ে ফেলছেন প্রভু জগন্নাথ। দু 2024-এর লোকসভা ভোটের পর থেকেই হিন্দুত্বের অস্ত্রে শান দিচ্ছে পদ্ম শিবির। 26-এর বিধানসভা ভোটের আগে হিন্দু ভোট এককাট্টা করাই লক্ষ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ওই যে 5% আর 5% হলেই খেলা শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তীব্র করে তুলেছেন। এই অভিযোগ তিনি হিন্দু ভোটকে এককাট্টা করতে আদা জল খেয়ে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। জগন্নাথ এসে শুভেন্দুর সেই হিসেবই মেটে দিচ্ছেন কি? শুভেন্দুরা বারবার বলছেন দীঘায় কোনো মন্দির হচ্ছে না। শুভেন্দু যা বলছেন অগ্নিমিত্রা সুকান্তরাও সেই ন্যারেটিভেই এগোচ্ছেন। একটি কালচারাল সেন্টার ওপেনিং হবে, এটা জগন্নাথ ধাম নয়, বারবার জগন্নাথ ধাম বলবেন না। দ্যাটস আ কালচারাল সেন্টার। কোনো সরকারের মন্দির বা মসজিদ বানানোর অধিকার নেই। সরকারের কাজ হচ্ছে রাস্তা তৈরি করা, হসপিটাল তৈরি করা, এগুলো তৈরি করা। অযোধ্যায় এত বড় রাম মন্দির তৈরি হয়েছে, কেন্দ্র সরকার কি টাকা দিয়েছে? সাধারণ মানুষের টাকা হয়েছে। তো যদি কাঁথিতে বা দীঘাতে যদি জগন্নাথ মন্দির তৈরি করতে হয়, মুখ্যমন্ত্রী আমাদেরকে প্ল্যানটা বললেই হতো, আমরা লোকের বাড়ি বাড়ি গিয়ে 5 টাকা করে দিলেই পশ্চিমবঙ্গবাসী ওর থেকে বড় জগন্নাথ মন্দির তৈরি হয়ে যেত। আপনি বাংলার হিন্দুদেরকে মূর্খ ভেবেছেন, বোকা বানিয়ে আপনি বলবেন ওটা জগন্নাথ ধাম আর কাগজে কলমে লিখবেন কালচারাল সেন্টার। আসলে জগন্নাথের কাঁধে প্রভু জগন্নাথের কাঁধে মুখ্যমন্ত্রী ভার দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন, কিন্তু এভাবে হবে না। মন্দির নয় জোর করে এই কথাটা বলতে হচ্ছে কেন? রামের ভোটে জগন্নাথের থাবা বসানোর ভয় পাচ্ছে পদ্ম শিবির। দেখুন, বিজেপি কিন্তু বসে নেই। 30শে এপ্রিল মানে বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দুটো কর্মসূচি। দীঘার জগন্নাথ মন্দির থেকে মাত্র 30 কিলোমিটার দূরে কাঁথিতে সনাতনী সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। আবার ওই দিনই মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত মন্দিরগুলির সংস্কার করা হবে, নতুন করে পুজোও শুরু হবে সেই সব মন্দিরে। আগামী 30 তারিখ অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে সকাল 10টার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে
এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে। মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে। সেই দিন মুর্শিদাবাদের সেই ভাঙা মন্দির, সেই মন্দিরে যাই, সেখানে গিয়ে সেই মন্দিরে মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করি। আমি ওখানে সাধারণ মানুষের সাথে সেই মন্দির, যে মন্দির ভাঙা হয়েছে সেই মন্দির আবার মূর্তি প্রতিষ্ঠা করে সেই মন্দির চালু। মন্দির রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি। মুর্শিদাবাদের অশান্তি মেরুকরণের রাজনীতিতে বিজেপিকে জায়গা দিয়েছে, নতুন করে সুযোগ এনে দিয়েছে। সেই মুর্শিদাবাদকে আঁকড়ে মেরুকরণের শিকড়কে আরও গভীরে নিয়ে যেতে চাইছেন শুভেন্দু অধিকারীরা। সেই জায়গা থেকে তারা রাজনীতির আলেখ্যও তৈরি করছেন। করে এখন হিন্দুদের ঘুষ দিচ্ছেন জগন্নাথ মন্দির, তাতে কিন্তু পক্ষয় হবে না। মন্দির হোক, ভগবানের পুজো সবাই করবে, সবাই যাবে, আমরাও যাব, কিন্তু যদি মনে করেন ভোট পাবেন তাহলে ভুল করছেন। পুরো রাজনীতি, নাহলে সরকার কোথায় মন্দির করে? মন্দির রাম মন্দির হয়েছে, সমাজ করেছে, করেছিল, কিন্তু বুঝলো যে অপরাধ হয়ে গেছে, তাই পাপক্ষয়ের জন্য জগন্নাথ মন্দির করছেন। দিলীপ বাবুর কথা শুনেই বুঝলেন বিজেপি শাসকের হিন্দুত্বকে কিভাবে খারিজ করতে চাইছে। একটা নতুন দীঘার জন্ম হতে চলেছে, তার সঙ্গে প্রভু জগন্নাথ দেবের মন্দির, এটা তো সহ্য করতে পারছে না যারা নাকি মুখে বলে হিন্দু হিন্দু। তো জগন্নাথ দেবের মন্দির করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে তোমাদের এত জ্বলছে কেন? এ শুভেন্দু অধিকারী এই শিলান্যাসের সময়, তখন তো শুভেন্দু অধিকারী এখানে মন্ত্রী, হঠাৎ হিন্দু বিরোধী, জগন্নাথ বিরোধী এসব হয়ে যাচ্ছেন কেন? তার কারণ ওনাদের হিন্দুত্বটা হচ্ছে মেকি হিন্দুত্ব, রাজনীতির হিন্দুত্ব। যদি সত্যিকারের হিন্দু এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী হতেন, তাহলে জগন্নাথ দেবের মন্দির নিয়ে রাজনীতিটা করতে আসতেন না। বাংলায় যেদিকে তাকাবেন সেদিকেই বিতর্ক, হাতে গরমাগরম ইস্যুর কোনো শেষ নেই, নিত্যদিন। একথা অস্বীকার করার কোনো উপায় নেই। আর শিক্ষাক্ষেত্রের কথায় যদি আসি, তাহলে রয়েছে মস্ত বড় এক বিতর্কের ভাণ্ডার। এসএসসি কাছে আমরা গেছি, আজ 5 দিন ধরে ওখানে বসে আছি, কিন্তু চেয়ারম্যান দেখা করছে না। সমস্ত আন্দোলনকারীদের এই মুহূর্তে আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এটা আজকের ছবি, কি অবস্থা দেখলেন? অবশ্যই ছবি নতুন নয়, দিন বদলায়, জায়গা বদলে যায়, কিন্তু বদলায় না আন্দোলনকারীদের অবস্থা, তাদের কপাল, নাকি বলবো দুরবস্থা। যোগ্য অযোগ্য তালিকায় জায়গা না পাওয়া শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভে ধুন্ধুমার আজকের ছবি হাজরা মোড়ে। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন এই চাকুরিহারারা, তারা গন্ধ পাচ্ছেন নতুন কেলেঙ্কারির। চাকরিহারারা নতুন কেলেঙ্কারির গন্ধ পাচ্ছেন। এসএসসি থেকে জেলায় জেলায় ডিআই অফিসগুলিতে যে নামের তালিকা পৌঁছেছে যোগ্যদের, তাতে কেন জায়গা হলো না এদের? তাই তারা ফের আন্দোলনে নেমেছেন এবং আজকের আন্দোলন ছিল হাজরা মোড়ে। কালীঘাটমুখী আটকে দিয়েছিল পুলিশ। কার বা কাদের কলকাঠিতে আজ অযোগ্য তারা? প্রশ্ন বিক্ষোভকারীদের। তাদের দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও তারা আজ বঞ্চিত, তারা ষড়যন্ত্রের শিকার, এটা তাদের অভিযোগ। আমরা আর পাচ্ছি না এইরকমভাবে, আমাদেরকে বরং গুলি করে মেরে দেওয়া। এসএসসি কাছে আমরা গেছি, আজ 5 দিন ধরে ওখানে বসে আছি, কিন্তু চেয়ারম্যান দেখা করছে না, আমাদের কথা শুনছে না, তাই আমরা দিদির কাছে এসেছি। মেরে ফেলতে বলুন, আমাদের শুট করতে বলুন সবাইকে। এত গুলি আছে, এত পুলিশ আছে, আমাদেরকে মেরে ফেলতে বলুন। এইভাবে আমাদের আন্দোলন ভাঙার চেষ্টা করবেন না।
ভয়ঙ্কর একটা অবস্থা। কারা যোগ্য কারা অযোগ্য এই প্রশ্নের উত্তর কার কাছে আছে? জবাব দিতে কেউ পারছে না। কেউ পারবেন জবাব দিতে? এই প্রশ্নটাই করছেন এরা। যোগ্য তালিকায় যাদের জায়গা হয়নি তারা বলছেন তারাও যোগ্য, কিন্তু তালিকায় জায়গা হয়নি এবং এটা ষড়যন্ত্র। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তারা পারেননি। পুলিশ আটকাতেই রণক্ষেত্র পরিস্থিতি। হাজরামোড়ে কিন্তু রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয়েছে এই চাকরিহারা আন্দোলনকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে। আন্দোলনকারীদের এই মুহূর্তে আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আচার্য সদন থেকে মিছিল করে যে চাকরিহারা আন্দোলনকারীরা রয়েছেন তারা এই হাজরামোড় পর্যন্ত আসেন এবং এখানে আসার পর তারা রাস্তার উপরে বসে পড়েন এবং তাদের যেটা দাবি ছিল তারা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগিয়ে যাবেন এবং সেখানে গিয়ে তারা তাদের দাবি জানাবেন। অর্থাৎ ইতিমধ্যেই ডিআই অফিসে যে তালিকা পাঠানো হয়েছে সেই তালিকাতে যাদের নাম নেই তারাই কিন্তু মূলত এখানে এসে আজকে হাজরামোড়ে আন্দোলনে সামিল হয় আচার্য সদন থেকে মিছিল করার পর, এবং এখানে তারা রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তার পরবর্তীতে তারা ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর সেই সময় কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে একের পর এক যে সমস্ত আন্দোলনকারীরা ছিলেন, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যে শিক্ষাকর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং তারা স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস। সবাই জাস্টিস চাইছে এই রাজ্যে, বুঝলেন? চ্যাংদোলা করে টেনে হিচড়ে রাস্তা থেকে সরানো হয়েছে এদের, মানে আন্দোলনকারীদের অনেককেই। কিছুদিন আগে পর্যন্ত যারা দিব্যি ক্লাস করিয়েছেন, এলাকায় যাদের সবাই চিনতেন মাস্টারমশাই কিংবা দিদিমণি বলে একটা আলাদা ইজ্জত ছিল, তাদের অবস্থাটা এখন দেখছেন। শিক্ষাকর্মী যারা, একই হাল তাদেরও। দুর্নীতির আঁচে পুড়ছে সবার কপাল, সবার জীবন। আমাদেরকে জোর করে গাড়িতে টেনে তুলে নিয়ে যাচ্ছে কেন? কিসের অধিকারে? আমরা তো শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিলাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আমাদেরকে দেখা করতে দেয় না। কেন দেখা করতে দিচ্ছে না? আমরা তো স্কুলে যেতে চাই। আমাদের ডিআই অফিস থেকে তুলে নিয়েছে, আমরা যোগ্য। আসল কথাটা কি জানেন? এদের গোটা জীবনটাই এক ঝটকায় ওলট পালট হয়ে গেছে। পায়ের তলার মাটি সরে গেছে, আর শুধু বিতর্কের চোরাবালি। সেই চোরাবালিতে তারা প্রতিদিন একটু একটু করে তলিয়ে যাচ্ছেন। বাঁচার পথ পেতেই তারা ধরেছেন বিক্ষোভের পথ, আন্দোলনের পথ। রাতের অন্ধকারে একটা লিস্ট পৌঁছে যাচ্ছে ডিআই অফিসে, যেখানে আমরা বঞ্চিত হচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে স্কুলে ফেরানোর ব্যবস্থা করুন। অভিযোগটা কোথায় প্রমাণিত হলো, সেটার অথেন্টিসিটি কোথায়? তাহলে কার ভিত্তিতে আমাদেরকে অযোগ্য বলা হচ্ছে? আমরা একদম স্কুলে ফিরতে চাইছি, কারণ যেহেতু আমরা প্রত্যেকে যোগ্য। আমার বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল সেটা কোথাও প্রমাণ করতে পারেনি। একটা জিনিস শুধু বারবার প্রমাণিত, এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা দুর্নীতিতে কতটা ডুবে। এসএসসি 2016 সালের পরীক্ষার ক্ষেত্রে পুরো প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করতেই যেন বাঁধ ভেঙেছে। যোগ্য অযোগ্য লড়াই থামছে না, পথেও সেই যুদ্ধ জারি, সঙ্গে ফুটছে বঙ্গ রাজনীতি। পুলিশের জোরে আপনি যে অত্যাচারটা করছেন সেটা কি ঠিক করছেন মমতা ব্যানার্জি? তার জবাব আর তার পানিশমেন্ট, শাস্তি তো আপনাকে পেতেই হবে। কেউ বা কারুর প্ররোচনায় মুখ্যমন্ত্রীর বাড়ি চলো, হাজরা চলো, এটা তো করা যায় না। যে ওএমআর শিটকে সিবিআই ধরেছিল সেই ওএমআর শিটকে বের করে দিন, তাহলে সেখানেই প্রমাণ হয়ে যাবে কারা কারা যোগ্য আর কারা কারা অযোগ্য। কিন্তু উনি তো বের করতে পারছেন না। যা যা করণীয় আইনি পরামর্শ নিয়ে খতিয়ে দেখছেন, সেই টাইমটা দেবেন তো। তার বদলে রাজনৈতিক পারপাস সার্ভ করতে কেন যাচ্ছেন? যারা রাস্তায় তারা কিন্তু রাজনীতির পথ মারাতে চান না, চাওয়া একটাই, যোগ্য হিসাবে স্কুলে পড়ানোর অধিকার। কিন্তু চাইলেই কি আর সব পাওয়া যায়? আমরা পড়াতে চাইছি, আমরা কোনো ভাতা চাইছি না, আমরা কোনো দয়া চাইছি না। আমরা পড়াবো, ওখানেই আমাদের জায়গা। আমরা পড়াবো, ওখানেই আমাদের জায়গা। ফের জগদ্দলে গুলি। এলাকা দখলের লড়াই ঘিরে গুলি চালানোর অভিযোগ জগদ্দলে, মানে উত্তর 24 পরগনার জগদ্দলে। অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল কর্মী অনুরাগ প্রসাদ। পলাতক অভিযুক্ত, যদিও গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে জগদ্দল থানার পুলিশ। অর্থাৎ পুলিশ বলছে গুলি চলেনি। অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী অনুরাগ প্রসাদের সঙ্গে বচসা হওয়ায় গুলি চালায় অপর তৃণমূল কর্মী মুন্না পাসওয়ান। অল্পের জন্য রেহাই পান অনুরাগকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখনও অভিযুক্ত মুন্না পাসওয়ানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বাতাবাতি হলো ওর জন্য মানে আর তারপরে সকালে বসেছিল এদিকে ডান্টা দিয়ে মেরে আর গলি ফায়ারিং করে দিয়েছে। ওই আছে পাসওয়ান কি নাম কার নাম মুন্না পাসওয়ান, যার গুলি লেগেছে তার নাম? হ্যাঁ, যে গুলি লেগেছে ওর অনুরাগ প্রসাদ। কে ভয় পাচ্ছে কি রাস্তার মধ্যে গালে বলবে কি সব সময় বলবে তুমি গুন্ডা জন্ম দিয়েছো, গুন্ডা জন্ম। আরে কেন গুন্ডা জন্ম দিব গো? ওই তো নিজেরা কাজ করে আমিও কাজ করি। চাই ইনসাফ চাই, আর কি চাই? আমার ছেলেকে আগে এখন লাগতো তাইলে আমি কোথায় থেকে নিয়ে আসতাম ছেলেকে। ভয় হচ্ছে তো, এই যে দেখো কেউ বাড়িতে কেউ বেরোতে পারছে না, এটা তো ভালো কাজ হচ্ছে না। হ্যাঁ, এই তো ভয় হয়ে যাচ্ছে, গুলি বম চলছে, এইসব তো কাজ ভালো নেই। তৃণমূল আমি করি, আমরা ছোটু করে আমি করি। যে করে সে কোন দল করে? সে কোন দল করে আমি জানি না, আমি যে দল করি আমি জানি, আমি এইটা দল করি। হ্যাঁ, পুলিশ নিয়ে গিয়েছে, ওকে তো অ্যারেস্ট করেছে না, ওকে অ্যারেস্ট করো। ও তো পালিয়ে গিয়েছে। আরো একটা ব্রেকিং নিউজ, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। তিলোত্তমা মামলায় আদালতে বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার পরিবারের আইনজীবীর। খুনের পর নির্যাতিতার ফোন ব্যবহার করা হয়েছে। আবার বলছি, খুনের পর নির্যাতিতার ফোন ব্যবহার করা হয়েছে, এটা তার পরিবারের আইনজীবীর অভিযোগ। ফোন সিবিআই হেফাজতে থাকার সময় ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। আরও মারাত্মক অভিযোগ, সিবিআই হেফাজতে থাকার সময় ফোন ব্যবহার করা হয়েছে। মৃত্যুর পর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কি করে বেরিয়ে যেতে পারলেন নির্যাতিতা? আদালতে প্রমাণসহ অভিযোগ জমা, অর্থাৎ পরিবারের আইনজীবীর পরিবারের অভিযোগ। এখনও আদালতে সিবিআই দাবি করছে নির্যাতিতার ফোন খোলা হয়নি, কিন্তু তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিভাবে বেরিয়ে গেল? উত্তরের অপেক্ষা। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, নির্যাতিতার পরিবারের দাবি তার মৃত্যুর পরও তার ফোন অর্থাৎ মোবাইল হ্যান্ডসেটটি ব্যবহার করা হয়েছে। বিস্ফোরক অভিযোগ আদালতে। খুনের পর নির্যাতিতার ফোন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তিলোত্তমার ফোন। তিনি খুন হয়ে যাওয়ার পর কে বা কারা ব্যবহার করলেন? ফোন সিবিআই হেফাজতে থাকার সময়ও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। মৃত্যুর পর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কি করে বেরিয়ে গেলেন নির্যাতিতা? এইটা একটা গভীর রহস্য, আদালতে জানিয়েছেন তার পরিবারের আইনজীবী। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই। এরপর TV9 বাংলার ম্যানেজিং এডিটর নিয়ে আসছেন না বললেই নয়, সঙ্গে থাকবেন অবশ্যই। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH